আজকের ভিডিওতে আমরা দারুণ একটা টেকনিক শিখব, যে টেকনিকের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে যদি কম্পিউটারটা একটু পরিচালনা করতে পারেন তাহলে অনায়াসেই আপনারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। লাইক হচ্ছে ইউরোপের মধ্যে যদি আমি চিন্তা করি, আজকে আমি স্পেন নিয়ে অ্যানালাইজ করব এবং গবেষণা চালাবো আপনাদের সাথে কিভাবে স্পেনের জন্য চাকরি খুঁজবেন বা ওয়েবসাইটগুলো রিসার্চ করবেন। পরের ধাপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউরোপিয়ান সিভি তৈরি করতে পারেন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা। যেমন আপনি ওয়েটার হিসেবে আছেন, ওয়েট্রেস হিসেবে আছেন, অথবা ওয়েব ডিজাইনার হিসেবে আছেন, অথবা আপনি কার্পেন্টার হিসেবে আছেন। বিভিন্ন সেক্টরে যে অপশনগুলো আছে সেই অপশনের জন্য আলাদা আলাদা সিভি, আলাদা আলাদা কাভার লেটার কীভাবে তৈরি করতে পারেন সেই ব্যাপারগুলো আপনাদেরকে ইন ডিটেলস আমি দেখাবো এবং জানাবো। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ছোট্ট একটা ইন্ট্রোর পর চলে আসছি আমাদের মূল কাজে। তো সবার প্রথমে বলে রাখা ভালো, স্পেনের এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে, অন্য কোনো দেশে আমাদের যেতে হবে না। সো একেবারে সহজভাবে যদি আমরা চিন্তা করি তাহলে স্পেনটা মূলত আমাদের দেশে আছে, আমরা বাংলাদেশে বসেই স্পেনের জন্য আবেদন করতে পারবো। সো ডোন্ট ওয়ারি, আমরা আজকে ওয়ার্কার হিসেবে বাংলাদেশে বসে কাজ করব, ঠিক আছে? তো স্পেনে আছে কি না, তো স্পেনের ভিসা সেন্টার বাংলাদেশে আছে কি না, তো আমরা একটু সার্চ করব বিএফএস গ্লোবাল স্পেন লিখে সার্চ করব, স্পেন বাংলাদেশ। দেখেন বিএসএফএল গ্লোবাল স্পেন বাংলাদেশ, দেখেন বাংলাদেশ আছে কিনা, অবশ্যই বাংলাদেশে আছে, যেটা লেখা আছে বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকা। এটাতে ক্লিক করি, দেখেন খুব অনায়াসে আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা একটু ক্রস করে দিই, অনায়াসে দেখতে পাচ্ছি বাংলাদেশে পতাকা আছে, এটার এম্বাসি বাংলাদেশে আছে। বাট স্পেনের কিন্তু আপনি যে আবেদন করবেন দুইটা প্রক্রিয়া আপনাকে আবেদন করতে হবে। মানে হচ্ছে আপনি স্টুডেন্ট বিষয়ে যদি আবেদন করেন একটা সেন্টারে আবেদন করবেন, স্টুডেন্টের বাইরে যদি থাকেন তাহলে আরেকটা বিষয়ে আপনি আবেদন করতে হবে। তো বিভিন্ন ওয়ে আছে, প্রত্যেকটা ওয়ে আমি আপনাদেরকে জানাবো, এবং ট্রাভেল ইন্স্যুরেন্সটা কোত্থেকে নেবেন, কাদের থেকে নেবেন, সব ডিটেলস তারাই বলে দেবে। সো ডোন্ট ওয়ারি। তো আমরা প্রথমেই যদি স্পেনের ব্যাপারটা চিন্তা করি, দেখেন স্পেনে কি কি টাইপের ভিসা আছে সেটা কিন্তু জানা উচিত। bgd.bls.spainvisa.com এই ওয়েবসাইট আছে, অথবা আপনারা গুগলে এসে লিখলে হবে বিএফএস গ্লোবাল স্পেন বাংলাদেশ। এটা লিখে এন্টার করলাম, দেখেন দুইটা অপশন আসছে আমার কাছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে বিজিডি আর একটা হচ্ছে দেখেন বিএফএস গ্লোবাল থেকে আসছে। এটাতে যাই, দেখেন গ্লোবালে আসছে। এই বিএফএস গ্লোবাল তো আপনারা সবাই জানেন, এটা হচ্ছে কি বলে, মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি ইউরোপে যাইতে হলে আপনাকে এই সেন্টারের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। দেখেন সুন্দর করে বলছে, দিস বিস অ্যাপ্লিকেশন সেন্টার হ্যাজ অ্যান অ্যাডিশনাল ফ্রি রিকোয়ারমেন্ট, বাংলাদেশি টাকা এত লাগে, এত টাকা। মানে এটা কোথায় আছে? কামাল আতাতুর্ক এভিনিউ বনানীতে আছে। এটা বুঝাইতে পারলাম সুন্দর করে? আপনি তাহলে দুইটা জিনিস বুঝলেন, আপনি বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করবেন, আবার আপনার বিজিডি বা বিএলএস এর মাধ্যমে আবেদন করতে পারেন। এখন কোনটার জন্য কোনটা সেটা আমাদের জানা উচিত। তো আমরা কাজ করব এখন যে কাজটা, সেটা একটু দেখেন। আমরা ভিসার টাইপগুলোতে যদি যাই বিজিটিতে, তাহলে দেখেন এখানে ভিসার টাইপ আছে। ভিসার টাইপের মধ্যে হচ্ছে শর্ট টার্ম ভিসা, ম্যাক্সিমাম স্টে এবং 90 দিন, মানে 90 দিন থাকবে, এর বেশি না। এগুলো হচ্ছে পারে ট্যুরিস্ট, বিজনেস ভিসা, ট্রানজিট ভিসা, এয়ারপোর্ট ট্রানজিট ভিসা, এই টাইপের। তো এগুলোর ডিটেলস আমার বলার দরকার না, আপনারা বুঝেন ট্যুরিস্ট ভিসা কি, বিজনেস ভিসা কি, ট্রানজিট ভিসা কি, এগুলো জানেন। 90 দিনের ম্যাক্সিমাম স্টে ইন 90 ডেজ, এটা হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম ভিসা হচ্ছে কার্ড লস্ট, স্টাডিজ, ট্রেনিং ভিসা, কনফারেন্স, তারপরে কার্টেসি ভিসা, এই টাইপের। লং ভিসাটা কি? লং ভিসা মানে হচ্ছে ওই যে স্টুডেন্ট ভিসা। তারপর হচ্ছে আপনার যে বড় বড় ভিসা আছে, যেমন আপনি 5 বছর ওয়ার্কার ভিসা হিসেবে যেতে চান, তখন এই লং ভিসাতে আমি যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, দেখেন এখানে সুন্দর করে বলে দিছে আসলে ওই ভিসাগুলি কি কি, লং ভিসা কি আছে। ওকে, লং ভিসার অ্যাপ্লিকেশনের ইনফরমেশন ইন ডিটেলস তারা এখানে বলে দিছে। লং ভিসাকে বলা হয় তারা জেনারেল ভিসা বা ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন। ওকে, তো এই জিনিসটা আমরা কেমনে দিব, কোথায় গিয়ে দিব, সেটা আমরা পরে জানবো। দেখেন এই যে এখানে এখন একটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন অন্যান্য এম্বাসির জন্য আপনার কী করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হয় না, বাট এটার কোনো দরকার নাই।
আপনি কি করবেন, সরাসরি জমা দিতে পারেন। দেখেন এখানে সুন্দর করে বলে দিছে। আমি যদি গুগল থেকে একটু দেখি, তাকে যদি আমি বলি তুমি আমাকে ট্রান্সলেট করে দাও, তাহলে দেখো সে বলছে স্পেনের রেসিডেন্ট কার্ডধারীর পরিবারের সদস্য, শিক্ষার্থী এবং কর্মসংস্থান প্রত্যাশীদের জন্য। বলছে যারা স্পেনের রেসিডেন্ট কার্ডধারী পরিবারের সদস্য, শিক্ষার্থী বা কাজের অনুমতির পেতে চান, তাদের ঢাকায় অবস্থিত স্পেন দূতাবাসে সরাসরি আবেদন করতে হবে। সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এই নাম্বারে কল দিয়ে আপনি বলবেন আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে চাচ্ছি, আমি দূতাবাসে এসে দেখা করতে চাচ্ছি। তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সকল কাগজপত্র যদি রেডি থাকে তাহলে আপনি কবে আসতে চান। অবশ্যই আপনি কল দিতে হবে দুপুর 2টা থেকে 3:30, এই 1.5 ঘন্টার ভিতর। এর বাইরে কল দেওয়া যাবে না, কারণ তারা সারাদিন আপনার কল ধরবে না, এদের অনেক কাজ। সো এটা বুঝাই যাচ্ছে, ঠিক আছে। আপনাকেও বিএফএস গ্লোবাল এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, সরাসরি আপনি জমা দিতে পারবেন লং টার্ম ভিসা। কি ভিসা বলছে আবার খেয়াল করেন, বলছে যাদের কার্ড আছে বলতে গেছে যারা স্পেনে অলরেডি থাকে, তারপরে শিক্ষার্থী, কর্মসংস্থান, ওয়ার্ক পারমিট যেটা, তারা সরাসরি এসে জমা দিতে পারবে। ওকে, আচ্ছা পরেরটা দেখেন, ডিপ্লোম্যাটিক, তারপরে অ্যাপ্লিকেশনস আর রিকোয়েস্ট চেক দ্য রিকোয়ারমেন্ট এজ এ বিলো চেকলিস্ট, এম্বাসি স্পেন। ওকে, অর্থাৎ স্পেনের এম্বাসিতে আপনার যেতে হলে কি লাগবে, কেমনে কি তৈরি করতে হবে, ইন ডিটেলস বলা হয়েছে। তো দেখেন আমি যদি এটা বলি সেটা এভাবে আছে, তো ডন্টরি ভয়ের কোনো কারণ নাই। আমরা একটা জিনিস একটু অ্যানালাইজ করি। দেখেন আমরা কিন্তু ভিডিওর প্রথমে বলছি আজকে খুঁজে বের করব ইউরোপের যে স্পেনের দেশ আছে, স্পেনের দেশের বিভিন্ন জায়গার আমরা খুঁজে বের করব। কি খুঁজে বের করব, চাকরি করার বা ওয়ার্ক পারমিটের জন্য যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আমরা খুঁজে বের করে দেখাবো। তা তো অবশ্যই দেখাবো, এর আগে আপনাদেরকে লং ভিসার বিষয়গুলো একটু ডিটেলস না বলে আপনারা বুঝবেন না। যারা অলরেডি জানেন ভিডিওটা স্কিপ করতে পারেন। তো দেখেন পরে কি বলছে, আমরা একটু ট্রান্সলেট করি তাহলে আমাদের জন্য সহজ। বলছে ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য, মানে নোট ভার্বাল সংযুক্ত থাকলে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের ঢাকায় স্পেন দূতাবাসে প্রত্যেক মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সরাসরি আবেদন জমা দিতে পারবেন। ডিপ্লোম্যাটিক মানে কি, যারা মনে সরকারি আমলা কামলা। আবেদন জমা দেওয়ার আগে নিচের চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার অনুরোধ করা হচ্ছে। মানে কি, আপনি আবেদন করবেন কিন্তু আপনার আবেদনের জন্য অবশ্যই এই নিচের কাগজপত্রগুলো আপনার লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, আচ্ছা তো এইখানে দেখেন আমরা যদি কি লাগবে বলছে, ফ্যামিলি অ্যাপ্লিকেন্টস ফর স্প্যানিশ বা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার হলে এইটা, ঠিক আছে। পরে বলছে ফ্যামিলি অ্যাপ্লিকেন্টস, পরে স্টুডেন্টের জন্য এইটা 90 দিনের যারা বেশি থাকবে স্টুডেন্ট। তারপর ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, মানে কি ন্যাশনাল ভিসা, আচ্ছা মানে যারা 90 দিনের বেশি থাকবে। রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক ভিসা, যারা ওয়ার্ক ভিসায় যেতে চায় তাদের জন্য এটা, ঠিক আছে। তো আমরা তো মূলত রেসিডেন্স ভিসা ফর এক্সট্রিম হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল, ওইটা আমরা আমাদের ওইগুলো দেখার দরকার নাই। আমরা এই বিষয়গুলোকে একটু আমাদের ট্রান্সলেট করে দেখি ব্যাপারটা কি বলছে তারা। বলছে স্পেনে ভিসা আবেদন বিভাগ অনুযায়ী নির্দেশনা, বলছে স্পেনিশ বা ইউরোপীয় পাসপোর্টধারীর পরিবারের আবেদনকারীরা স্পেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ঢাকাতে সরাসরি আবেদন করতে পারবেন। স্পেনের রেসিডেন্ট কার্ডধারীর পরিবারের আবেদনকারীদের জন্য যারা 90 দিনের বেশি স্পেনে অবস্থান করবেন, স্টুডেন্ট ভিসা, ন্যাশনাল ভিসা কি, আবেদনপত্রের জন্য এখানে ক্লিক করুন ন্যাশনাল ভিসা। তো বলছে আপনার পেজ 5 জাতীয় ভিসার আবেদনের সংযুক্ত করতে হবে। রেসিডেন্ট ভিসা আবেদনের কর্মসংস্থান ভিসার জন্য। তারপর স্টুডেন্ট ভিসার জন্য বলছে স্পেনে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের ভিসার আবেদন। অর্থাৎ বিভিন্ন ভিসার আবেদনের কাগজপত্র এখানে আছে যেগুলো আপনারা আবেদন করতে পারেন আবাসন বা কর্মসংস্থান ভিসার জন্য। তো মানে কর্মসংস্থান ভিসার জন্য এটা আর কি। ওকে, আচ্ছা পরে বলছে উচ্চ যোগ্যতা সম্পন্ন, আমরা মূলত কোনটা করব, এই যে আবাসন এটা। এবং এইখানে কি বলছে দেখেন, নোটটাকে আমরা করছি এখানে দেখেন, বলছে ইএসসি ক্যাটাগরি কি একটু খেয়াল করি, সবার উপরেরটা স্পেনিশ বা যারা আত্মীয় স্বজন ওই দেশে আছে ফ্যামিলি ক্যাটাগরি। স্পেনিশ ইউরোপীয় পাসপোর্ট পরিবারের সদস্যদের জন্য আবেদনকারীরা সরাসরি স্পেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আবেদন করতে পারবেন, সরাসরি মানে আইসা আবেদন করতে পারবেন, আপনি বাসায় ফর্ম ফিল আপের দরকার নাই, এটা বলছে। আচ্ছা বলছে ন্যাশনাল ভিসার জন্য, ঠিক আছে,
ন্যাশনাল ভিসার জন্য। এখন ভিসার যেই স্প্যানিশ যেই টাকা পয়সা, ঠিক আছে, এটা বলছে ক্যাটাগরি বলছে ভিসা, বলছে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেন্টস নিড টু সাবমিট দেয়ার ভিসা অ্যাপ্লিকেশন বিএলএস স্পেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। হ্যাঁ, বিএলএস মানে এইটার মাধ্যমে আবেদন করতে হবে। অল অ্যাপ্লিকেন্টস নিড টু কাম ফিজিক্যাল অন দ্য ডেট অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যেদিন তারিখ তারা বলে দিবে আপনি কল দেওয়ার পর কোন নাম্বারটা জানি, এই নাম্বারটায়, তখন সেদিন আপনার ঠিকই থাকতে হবে। ওকে, বলছে অনলি অ্যাপ্লিকেন্টস উইল বি অ্যালাউড ইন্টার দ্য ভিসা সেন্টার, বলছে ভিসা সেন্টারের ভিতরে শুধু অ্যাপ্লিকেন্টস ব্যক্তি আসতে পারবে, আর কেউ পারবে না। তারপরে দেখেন কি বলছে, অ্যাপ্লিকেশন সেন্টারের ভিতরে, অফিসের ভিতরে শুধুমাত্র যার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই ব্যক্তি যেতে পারবে, অন্য কোনো ব্যক্তি যেতে পারবে না, সে যত বড় নেতা খেতা হোক। অল অ্যাপ্লিকেন্টস নিড টু ব্রিং অল রিকোয়ার্ড ডকুমেন্টস, মানে প্রত্যেকটা আবেদনকারীর মানে যেই যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে আসতে হবে। মেনশন দ্য পার্সপেক্টিভ চেকলিস্ট উইদাউট ডুইং এনি স্ট্যাম্পল অফ দ্য ডকুমেন্টস, অনলি কমপ্লিট ফাইল উইল বি অ্যাকসেপ্টেড। মানে কি বলছে, পিন মাইরে আনতে পারবেন না, আছে না ওই যে স্ট্যাম্পল কইরা 5টা 6টা পেপার একসাথে নিয়ে এইভাবে নিয়ে যাবেন না, প্রত্যেকটা পেপার আলাদা আলাদা নিয়ে যাইতে হবে, অর্থাৎ আপনি পিন ছাড়া নিয়ে যাবেন। ওকে, এবং জেনুইন নিয়ে যাবেন চেকলিস্টের। তারপর হচ্ছে ডকুমেন্ট শুড বি সাবমিটেড হবে ইন দ্য সেম অর্ডার ইন দ্য চেকলিস্ট, মানে কি চেকলিস্টে যা যা আছে তা। তো চেকলিস্ট কিন্তু আমরা এখনও দেখিনি, স্টিল নাও। কেমনে দেখি নাই, আমরা যেহেতু ওয়ার্ক পারমিটের জন্য যদি আবেদন করি, এই যে এটাতে ক্লিক করলাম, কি কি বলছে, এটাতে যা যা আমাদের দরকার তা তা আমরা দেখি। এটা মেবি হিসেবে ডাউনলোড হবে, কি বলে পিডিএফ। আমার তো আসলে আইডিএমের নাই, এই জন্য একটু বাহাদুরি বেশি করে আর কি। এই যে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়েছে। এখন আমি যদি ইয়াতে যাই, ডাউনলোড ডকুমেন্ট, এই যে রেসিডেন্ট ওয়ার্ক পারমিট, এটাতে ক্লিক করলাম। দেখেন কি কি লাগবে। ওকে, স্পেনে যেতে হলে ওয়ার্ক পারমিটের জন্য আপনার কি কি লাগবে সেটা একটু পরে বলি ওয়ার্ক পারমিটের জন্য, বাট আমরা ডিটেলসগুলো জানি আগে। তারপরে বলছে দ্য হোল ফাইল মাস্ট বি A4 ফরম্যাট, মানে A4 পেপারের মধ্যে আনতে হবে। ওই আছে না আপনার জন্ম নিবন্ধন বা হতে পারে আপনার ভোটার আইডি কার্ডটা ছোট পেপারের মধ্যে ফটোকপি করে নিয়ে আসছেন, নেভার এভার এটা করা যাবে না। আপনি যে ফটোকপি করবে তারে বলবেন বাই A4 পেপারের মধ্যে আমার করে দেন, ছোট করে করবে, বাট A4 পেপারের মধ্যে স্ট্যাম্পল করেন, স্ট্যাম্পল ছাড়া আনতে হবে। তারপর বলছে প্রপার স্ক্যান থাকতে হবে, এটা স্ক্যান করাটাই বেটার। ফুল সেট অফ ওয়ান সাইড ফটোকপিস মাস্ট অ্যাকম্পানি উইথ অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা। পরে বলছে ভিসা ফি অ্যাপ্লিক্যান্টস আন্ডার 6 বছরের নিচে হইলে 11,175 টাকা, আর 6 বছরের উপরে হইলেও 11,175 টাকা, এটাই বলছে। ঠিক আছে, মানে আন্ডার, রাইট। বিএলএস সার্ভিস চার্জ ফর ইচ অ্যাপ্লিক্যান্টস, মানে বিএলএস যে সার্ভিস চার্জ আছে 6 বছরের নিচে এবং 6 বছর উপরে, এটা হচ্ছে 2,000 মানে 2,100 টাকাই লাগে আর কি। পরে বলছে আপনার অল অ্যাপ্লিকেবল ফিস নিড টু পে ক্যাশ দ্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ডিউরিং সাবমিশন। কি বলছে, আপনি ব্যাংকের মাধ্যমে দিবেন সেটা বলে নাই, বলছে আপনি কোথায় গিয়ে দিবেন। আপনি যে অ্যাপ্লিকেশন সেন্টারে যাবেন সেই সেন্টারেই তাদের একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে আপনারা দিতে পারবেন। এর বাইরে আছে না একটু মানে বুদ্ধি খাটায় বন্ধুরে দিয়ে দেওয়ায় দেই, অথবা আমি নিজে ব্যাংকে গিয়ে দিই, এভার নেভার, এটা কখনোই সম্ভব না। বলছে ইফ এনি ভিসা অ্যাপ্লিক্যান্টস অলরেডি পেড দ্য ভিসা ফি অন দ্য ব্যাংক, বলছে যদি কোনো অ্যাপ্লিক্যান্টস ব্যাংকে দিয়ে ফেলে প্লিজ ব্রিং দিস অরিজিনাল ব্যাংক রিসিপ্ট অ্যান্ড রেস্ট অফ দ্য বিএলএস অ্যাপ্লিকেবল ফিস নিড টু পে দ্য ক্যাশ। আপনি যদি কোনো ব্যাংকে দিয়ে ফেলেন তাহলে সেটার ব্যাংকের রিসিপ্টটা নিয়ে আসবেন। কিন্তু আমি মনে করি আপনার এত বুদ্ধি খাটানোর দরকার নাই, দেখা গেছে কোন ব্যাংকে বিএলএস এর টাকাটা অ্যাকুরেটভাবে আদায় করে সেটা আপনি হয়তো জানেন না, বাট আমরা এটা না করে আমরা 1 ঘন্টা আগে যাব, আধা ঘন্টা আগে যাব সেন্টারে, যাওয়ার পরে আমরা দাঁড়িয়ে থেকে আমাদের বিলটা দিব, সমস্যা নাই তো দিয়ে দিব। পরে বলছে আফটার সাবমিশন ভিসা অ্যাপ্লিক্যান্ট, হ্যাঁ ভিসা অ্যাপ্লিক্যান্ট উইল গেট এ সিস্টেম জেনারেটেড রিসিপ্ট, মানে আপনি এটা যখন দিবেন সিস্টেমভাবে আপনার একটা রিসিপ্ট জেনারেট হবে। দিস অরিজিনাল রিসিপ্ট উইল বি রিকোয়ার্ড ডিউরিং পাসপোর্ট ডেলিভারি। এইটা অবশ্যই পাসপোর্টটা যেদিন আপনি নেবেন, এটা ভিসা লাগুক আর না লাগুক, আপনার পাসপোর্টটা নিতে হইলে ওই রিসিপ্টটা লাগবে, যেটা আপনি টাকাটা জমা দিয়েছেন ব্যাংকে, এইটা।
দেন হচ্ছে দেখেন ওয়ান্স দ্য ডিসিশন উইল ডান বাই দ্য এম্বাসি, দেন দে উইল সেন্ড দ্য অ্যাপ্লিকেন্টস পাসপোর্ট টু স্পেন ভিসা অ্যাপ্লিকেন্ট সেন্টার ঢাকা ফর ডেলিভারি টু পার্সপেক্টিভ অ্যাপ্লিকেশন। বুঝেন নাই? এটা যদি একেবারে না বুঝেন, ধরেন আমিও বুঝি নাই, তাহলে আপনি কি করবেন, গুগলে যাবেন বা চ্যাটজিপিটিতে বলবেন, বলছে একবার দূতাবাসের সিদ্ধান্ত নেওয়া হলে তারা আবেদনকারীদের পাসপোর্ট স্পেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকায় পাঠিয়ে দেবে, যেখানে পাসপোর্টটি সংশ্লিষ্ট আবেদনকারীর কাছে পৌঁছানো হবে। ওকে, তারপরে দেখেন বলছে অনলি ভিসা অ্যাপ্লিকেন্টস উইল বি এবল টু কালেক্ট দ্য পাসপোর্ট স্পেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, নো অথরাইজেশন উইল বি অ্যালাউড ফর দ্য পাসপোর্ট ডেলিভারি ফর ন্যাশনাল ভিসা কেস। মানে বলছে আপনার পাসপোর্ট আপনি জমা দিয়ে আসছেন, আপনাকেই ফেরত আনতে হবে, এটা অন্য কোনো থার্ড পার্টি দালাল টালাল দিয়ে কাজ হবে না। এই হলো তাইলে আমাদের অ্যাপ্লিকেশন সেন্টারে নিয়ে আসার জন্য ফর্মুলা। ওকে, এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ভিসার ক্ষেত্রে। ন্যাশনাল ভিসার ভিতরে কি পড়তে পারে, ওই যে এই ভিসাগুলোই, ঠিক আছে। কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আলাদা নিয়ম থাকতে পারে, অবশ্যই আছে। এখন দেখেন, এই যে দেখেন, এটা বলছে আপনার ইউরোপিয়ান ওয়ার্ক পারমিটের ভিসা, যেমন রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক ভিসা, টিআরএ আর কি। এখন এই ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে, বলছে টু অ্যাপ্লিকেশনস ফর্ম। কি বলছে, টু ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড আউট সাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্টস, অল কোশ্চেন শুড বি আনসার। বলছে আপনাকে 2টা ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসতে হবে, যেটা ফিল আপ করবেন, এবং আপনার অবশ্যই সিগনেচার থাকতে হবে। এবং সিগনেচারটা আপনি কোনটা দিবেন, আপনার পাসপোর্টে যে সিগনেচারটা দিছেন অবশ্যই সেই সিগনেচারটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, অন্যটা দিবেন না, তাহলে সন্দেহ হতে পারে তারা আপনার ভিসা ক্যান্সেলও করে দিতে পারে। তারপরে বলছে আপনার অবশ্যই যে পাসপোর্টে কি বলে ফর্মের যে অ্যাপ্লিকেশনে আছে সেগুলো পুরাটাই আপনার কি করতে হবে, ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ফর্ম আমি দেখাচ্ছি একটু পরে। পরে দেখেন টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো উইথ ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কি। ওকে, এটা বলছে এটা নট, পরে বলছে ইট হ্যাজ টু বি গ্লুড নট স্ট্যাম্পল অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। মানে ওই যে আমরা কি বলি সুপার গ্লু আছে না, সুপার গ্লু দিয়ে হতে পারে, অথবা আঠা জাতীয় কিছু দিয়ে আপনার ফর্মের উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। হ্যাঁ, আনকভার্ড হেড, ঠিক আছে, এটা নিয়ে আসবেন। বাট আর যদি নিয়ে না যান, আঠা মাটা বা আপনি যদি না লাগান সমস্যা নাই, আপনি ওইখানে ছবিটা পকেটে করে নিয়ে যাবেন। সেন্টারে গিয়ে দেখবেন অসংখ্য মানুষ তার ছবি এখানে অ্যাটাচ করতেছে, কেমনে কী করতে হবে তাদেরটা দেখে আপনিও বুঝে ফেলবেন, যেহেতু আপনি নিজে সব প্রসেস করবেন। এবং ভিসা ফি নিয়ে আসতে হবে, বলছে পেড অল বিএলএস অন দ্য ডে সাবমিশন, এটা নিয়ে যেতে হবে। পাসপোর্ট নিয়ে যেতে হবে, বলছে অরিজিনাল অ্যান্ড ফটোকপি নিয়ে যেতে হবে, অল পেজেস, পুরা পাসপোর্টের ফটোকপি আপনার নিয়ে যেতে হবে, এবং মূল পাসপোর্টও নিয়ে যাবেন এবং ফটোকপিও নিয়ে যাবেন, ঠিক আছে। বলছে ভ্যালিড পাসপোর্ট, প্রিভিয়াস পাসপোর্ট, এবং আপনার যদি বর্তমান যে পাসপোর্ট আছে এইটাও নিয়ে যেতে হবে। যদি আগের কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটাও নিয়ে যেতে হবে, পাসপোর্টের ফটোকপিও নিয়ে যেতে হবে। দেন প্রেজেন্ট পাসপোর্ট শুড বি ভ্যালিড ফর দ্য লিস্ট 4 মান্থস। হ্যাঁ, কি বলছে, মানে 4 মাস মেয়াদ থাকতে হবে, কিন্তু তারা রিকমেন্ড করে 1 বছরের মেয়াদ থাকতে হবে আপনার বর্তমানে যে পাসপোর্ট আছে। জিডি কপি ইন কেস এনি লস্ট পাসপোর্ট, ধরেন কোনো কারণে আপনার আগের পাসপোর্টটা হারায় গেছে, তাহলে জিডি কপিটা নিয়ে আসবেন, ইন কেস এনি লস্ট পাসপোর্ট। তারপর আইডি কার্ড ফর অ্যাপ্লিক্যান্টস ওভার 18, মানে অ্যাপ্লিকেশনের ব্যক্তি আবেদনকারী যদি 18 বছরের বেশি হয় তাহলে অবশ্যই তার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে, যেটাকে আমরা ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড বলি। তার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে, অরিজিনাল বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেজিস্ট্রেশন অফিস ইন ইংলিশ। আমাদের দেশে কি মানে জন্ম নিবন্ধনটা বাংলায় দেয়, কিন্তু এখন বুদ্ধি কইরা অনেকেই কী করে ইংলিশটাও তৈরি করে। এই জন্যই বলা হয়েছে আপনি অবশ্যই ইংলিশের জন্ম নিবন্ধনটা নিয়ে আসবেন, ঠিক আছে। তাহলে খুব সহজ, আপনার এগুলো সব আছে, যে আইডি কার্ড আছে, তারপর জন্ম নিবন্ধন কার্ড আছে, পাসপোর্ট আছে, ভিসা ফি তো অবশ্যই আপনি সেন্টারে গিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু সেন্টারে গিয়ে দেবেন সেটা তো বাসা থেকে নেওয়ার কিছু নাই, আপনি ভিসা ফি যখন সেন্টারে গিয়ে দেবেন তখনই তারা একটা আপনাকে রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটা সাথে জমা দিবেন, ঠিক আছে। জমা দিবেন বলতে তারা এটা দেখবে, দেখে একটা সিল টিল মাইরা দিয়ে ফেরত দিয়ে দিবে সেই ইয়াটা আর কি। ওকে, আচ্ছা, পরে দেখেন আপনার কি বলছে, ফটো নিয়ে যাবেন, 2টা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবেন। দেন বলছে রেসিডেন্স রেজুলেশন, কন্ট্যাক্ট, তারপর এমপ্লয়ার আইডি, অ্যাকসেপ্টেবল প্রফেশনস, অ্যাক্রিডিয়েশনাল, এডুকেশনাল সার্টিফিকেট,
হ্যাঁ, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স, ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ডিটেলস বলতেছি। পরে দেখেন কি বলছে, রেসিডেন্স রেজুলেশন মানে কি, ফেভারেবল রেজুলেশন অন দ্য রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক অথরাইজেশন উইথ দ্য অ্যাকনোলেজ অফ রিসিভ বাই দ্য কোম্পানি রিপ্রেজেন্টেটিভ হুইচ হ্যাজ টু ক্লিয়ারলি স্টেট দ্য ন্যাশনাল নোটিফিকেশন ডেট, দ্য অ্যাপ্লিক্যান্টস 1 month রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা ফ্রম। এটা এখন ধরেন এটা কিছুই বুঝি নাই, এটা পুরোটা কপি করলাম, কপি করে চ্যাটজিপিটিরে কইলাম, সে আমাকে বাংলায় দিয়ে দেবো। দেখেন কি বলে, ভুলেও কিন্তু চ্যাটজিপিটি ভুলভাল কোনো বাংলা দিবে না, পুরাটা শুনে। আবাসনের সমাধান কি বলছে, আবাসন এবং কর্ম অনুমোদনের জন্য অনুকূল সমাধান যা কোম্পানির প্রতিনিধির কাছ থেকে প্রাপ্তির স্বীকৃতি সহ থাকতে হবে, তাতে নোটিফিকেশন তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আবেদনকারীকে নোটিফিকেশন তারিখ থেকে 1 মাসের মধ্যে ভিসার জন্য আবেদন করার অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে হবে। এই সময়সীমা পূর্ণ না হলে সমাধানটি মেয়াদ উত্তীর্ণ হবে এবং আবেদনকারীকে স্পেনের নতুন সমাধানের জন্য আবার আবেদন করতে হবে, কারণ ভিসা আবেদন গ্রহণ করা হবে না। কি বলছে, গোড়ার ডিম, কিছুই বুঝেন নাই। বলছে আপনাকে যখন তারা রেসিডেন্স আবাসন থাকার জন্য, রেসিডেন্স তারপর হচ্ছে অ্যাকোমোডেশন আবাসস্থল একই, আমরা অনেকে হয়তো রেসিডেন্স কী জিনিস সেটা বুঝি না, মানে আবাসস্থল যেখানে আমরা থাকবো, অথবা অ্যাকোমোডেশন মানে হচ্ছে আবাসস্থল থাকার জায়গা, এগুলো একই। এগুলো অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ঠিক আছে, যেখানে গিয়ে আপনি থাকবেন অথবা আপনার যেই কোম্পানি আপনাকে নিয়ে যাবে তাদের থেকে। ওয়ার্ক কন্ট্রাক্ট বলছে অরিজিনাল এবং কপি অফ দ্য ওয়ার্ক কন্ট্রাক্ট, আপনাকে কাজের জন্য যে নিবে যেই কোম্পানি স্পেনের, তাদের থেকে আপনার অরিজিনাল তারা আপনাকে কপি পাঠাবে এবং একটা অরিজিনাল কপি পাঠাবে এবং ফটোকপি নিয়ে যাবেন। স্ট্যাম্পড বাই দ্য রিলিভেন্ট অথরাইজ অফিসিয়াল ডিয়া এক্সপ্লেন স্পেন, মানে কি আপনার এই অরিজিনাল কাগজটা তারা কোথায় পাঠাবে জানেন, ওয়ার্ক পারমিটের জন্য কাগজটা পাঠাবে স্পেনের এম্বাসিতে। সেই স্পেনের এম্বাসিতে থেকে বলে রিলিভেন্ট অথরাইজ। আমি যদি আবার একটু ডিটেলসে বইলা দিই, দেখেন কি বলছে, অনেকে হয়তো বুঝে না, ইংলিশটা পড়ার পরে আমার মতো উল্টাপাল্টা যায়। বলছে দেখেন কি বলছে, ইন্টারনেটের অবস্থা দেখেন। বলছে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা সিলমোহরিত মূল এবং কপি কর্মচুক্তি জমা দিতে হবে। স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা সিলমোহরিত মূল এবং কপি কর্মচুক্তি জমা দিতে হবে, মানে স্পেনের মধ্যে যে অ্যাম্বাসিরা আছে তাদের থেকে আপনার সিলটি নিতে হবে, কারণ ওয়ার্ক পারমিটটা যদি জেনুইন হয় তারা এটা চেক দিয়ে করে দেবে। এমপ্লয়ার্স আইডি কপি, এমপ্লয়ার্স এর মানে কি একটু বোঝার চেষ্টা করেন। এমপ্লয়ারকে যে আপনাকে নিয়োগ দিচ্ছে, হচ্ছে নিয়োগকর্তার আইডি, এমপ্লয়ার্স আইডি, নিয়োগকর্তার আইডির কপি জমা দিতে হবে। আইডির কপি মানে হচ্ছে তার ভোটার আইডি কার্ড যদি থাকে ওই দেশের, ওইটা। অ্যাক্রিডিটেশন অফ প্রফেশন প্রুফ বলছে অরিজিনাল এবং ফটোকপি দিতে হবে। প্রফেশনস কোয়ালিফিকেশন টু পারফর্ম দ্য অ্যাপ্লাইড অকুপেশন ইন স্পেন, মানে কি, মানে হচ্ছে আপনি যেই পেশায় যাবেন সেই পেশার একটা কোয়ালিফিকেশন একটা দিবেন, প্রুফ দিতে হবে আপনি যে পারেন কাজটা। এর জন্য সার্টিফিকেট দিতে পারেন, সে সার্টিফিকেট দিলে আপনার সাথে একটা ফটোকপিও দিতে হবে প্রফেশনের। আপনি যে কাজটা, যেই কাজের জন্য আবেদন করছেন সেই কাজ যে জানেন, এটা তারা বুঝবে কিভাবে। এম্বাসি তো আপনার থেকে পরীক্ষা নেবে না, এম্বাসি একটা কাগজ দেখবে আপনার থেকে, ওকে। আচ্ছা, এম্বাসি কাগজটা দেখবে, এর বাইরে আর কিছু দেখবে না। এখন এই কাগজটা আপনার অবশ্যই আপনার বাংলাদেশ থেকে কালেক্ট করতে হবে। আচ্ছা, এরকম অনেক থার্ড পার্টি আছে, ওয়েবসাইট আছে বা এজেন্সি আছে যারা হচ্ছে আপনার প্রফেশনাল সার্টিফিকেট দেয়, অবশ্যই জেনুইন। আপনি কাজ পারেন আর না পারেন, সার্টিফিকেট জেনুইন। আপনাদেরকে আমিও দিতে পারবো, আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। এডুকেশনাল সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি ডিগ্রি এডুকেশনাল সার্টিফিকেট, হ্যাঁ এডুকেশনাল সার্টিফিকেট নেবেন যদি থাকে আর কি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, অরিজিনাল এবং ফটোকপি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু বাই ইচ কান্ট্রি হুইচ ইউ হ্যাভ হ্যাড টু ইউর রেসিডেন্স ডিউরিং দ্য লাস্ট 5 years, মানে আপনার বাংলাদেশ থেকেই নিতে হবে, ঠিক আছে। লিগালাইজ বাংলাদেশ ডকুমেন্টস ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মাস্ট বি লিগালাইজ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা থেকে, হ্যাঁ আফটারওয়ার্ডস ট্রান্সলেট ইনটু দ্য স্প্যানিশ ভাষায়,
অনলি সার্টিফিকেট হুইচ হ্যাজ বিন ইস্যুড 1 year বিফোর। এখন এইটা বুঝেন, এটা তো বুঝলেন না, এটা না বুঝলে হবে না। বলছে পুলিশ ক্লিয়ারেন্স, বলছে যেসব আবেদনকারী 16 বছর বা তার বেশি বয়সী, আমি ধরেন আমি আবেদন করতেছি, আমি 16 বছরের বেশি, তাদের জন্য বলছে গত 5 বছরের মধ্যে যেখানে যেখানে বসবাস করেছেন সেখানকার পুলিশ ক্লিয়ারেন্স সনদের মূল এবং ফটোকপি জমা দিতে হবে। মূল এবং মানে কি, পুলিশ ক্লিয়ারেন্স ধরেন আমি যেই থানায় থাকি সেই থানা থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেব, সেটার ফটোকপি এবং মূল কপি জমা দিব, যা যথাযথভাবে আইনগত প্রমাণিত হতে হবে। বাংলাদেশে এই সনদটি গৃহ মন্ত্রণালয়ে ইস্যু করা হয়। এটি বিদেশ মন্ত্রণালয় দ্বারা আইনগতভাবে প্রমাণিত হতে হবে। তারপর স্প্যানিশ ভাষা অনুবাদ করতে হবে। এটা কিন্তু স্প্যানিশ ভাষা অনুবাদ করতে হবে যে আপনার কি হয়েছে, এটার মধ্যে আপনি কোনো অপরাধী না। শুধুমাত্র সেই সনদগুলোই গ্রহণযোগ্য যা ভিসা আবেদন করার 1 বছরের মধ্যে ইস্যু করা হয়েছে। এখন কোনটা, ধরেন আপনি 6 বছর আগে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করছেন, কাগজ আপনার ঘরে আছে, সেইটা দিয়ে হবে না, আপনার আবেদন করার 1 বছরের মধ্যে ইস্যু করতে হবে। ঠিক আছে, এটা হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স আপনার নিয়ে আসছে, বলছে অরিজিনাল এবং ফটোকপি অফ মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই বাংলাদেশ হসপিটাল stating the applicant is not suffering on the diseases they may have serious public health impact। মানে আপনি যে পাগল ছাগল না, আপনি যে সুস্থ আছেন, ঠিকঠাক আছেন, এটার জন্য হেলথ সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, এটা এখন দেখেন হেলথ সার্টিফিকেট বলছে, বাট এখানে কি দেখেন, ইন্স্যুরেন্সের কথা বলছে, ইন্স্যুরেন্সের কথা বলে নাই। কেন বলে নাই জানেন? এটা হচ্ছে ওয়ার্ক ভিসা, কাজের বিষয়। আপনি জানেন এখানে ইন্স্যুরেন্স আপনি যাওয়ার পরে, কাজের বিষয় হচ্ছে আপনি কাজের বিষয়ে যখন আপনি যাবেন আপনার ইন্স্যুরেন্স করতে হবে যাওয়ার পরে। ম্যারিজ সার্টিফিকেট অ্যান্ড নিকানামা ইন কেস অফ ম্যারিড, আপনি যদি ম্যারিড হন আপনার অবশ্যই ম্যারিডের কাবিননামা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং সেটা বাংলাদেশের ইংলিশ ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা। এক্সপ্লেনেশন লেটার মানে ইন কেস ইট বিং অ্যানেবল টু সাবমিট এনি আদার রিকোয়ার্ড ডকুমেন্টস সেপারেট এক্সপ্লেনেশন ম্যাটার ইচ মিসিং ডকুমেন্টস। মানে একটু খেয়াল করেন, মানে এতগুলো এই যে 14টা পেপার বলছে, 14টা পেপার দেখা যাচ্ছে আপনি কালেক্ট করতে পারেন নাই। ঠিক আছে, কালেক্ট করতে পারেন নাই, কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে। যদি কোনো প্রয়োজনীয় নথি জমা দেওয়া সম্ভব না হয় আপনার এই সময়ের মধ্যে, এখন আজকে হচ্ছে 29 তারিখ, যদি বলে আগামী 10 তারিখে আপনার জমা দিতে হবে, এখন তো ঈদের ছুটির কারণে সব বন্ধ, এখন আপনি তো সব কাগজ অ্যারেঞ্জ করতে পারতেছেন না। শুধুমাত্র অ্যারেঞ্জ করতে পারতেছেন কি, আপনার অ্যারেঞ্জ করতে পারতেছেন, আপনার অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, ফটো, ভিসা ফি দিতে পারতেছেন, পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, বার্থ সার্টিফিকেট আছে। তা হচ্ছে ওয়ার্কের কন্ট্রাক্ট আর নিতে পারতেছেন না, কারণ সরকারিভাবে এখন সব বন্ধ। এমপ্লয়ারের আইডি নিতে পারতেছেন, ডান। তারপরে হচ্ছে আপনার এই যে প্রুফের জন্য কাগজ, এটা হয়তো আপনি একটু সংগ্রহ করতে পারতেছেন দান্দা ফিকির করে। এডুকেশনাল সার্টিফিকেট এটাও আপনি পারতেছেন। পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন না, তারপর হচ্ছে আপনার কি নিতে পারবেন না, ওয়ার্ক পারমিট নিতে পারবেন না, যেহেতু অফিস বন্ধ। পুলিশ ক্লিয়ারেন্সও বাংলাদেশ অফিসের সাথে সম্পর্ক, ওয়ার্ক কন্ট্রাক্টটা হচ্ছে আপনার এম্বাসিতে আপনার জিনিসটা করতে হবে, তাই না? স্পেন অথরাইজ থেকে আনতে হবে, যেহেতু ঈদের ছুটিতে স্পেন অথরাইজ বন্ধ, সো আপনি নিতে পারবেন না। হেলথের সার্টিফিকেট আপনি নিতে পারবেন সরকারি হাসপাতাল গেলে। ম্যারেজ সার্টিফিকেট এটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনি যে বিবাহিত না করলে। এগুলো যা যা মিসিং, যে কাগজ আপনি নিতে পারবেন না তার সুব্যাখ্যা দিতে হবে। বলছে অনুভূতির জন্য একটি পৃথক ব্যাখ্যাপত্র জমা দিতে হবে, যা স্প্যানিশ ভাষায় অনুবাদ করা থাকতে হবে। আপনার স্প্যানিশ ভাষায় বলতে হবে কেন আপনি আনতে পারেন না, কি সমস্যা ছিল। তখন তারা এটা গবেষণা করে দেখবে, এটা অ্যানালাইজ করে দেখবে আসলে কি সত্য কিনা। এখন আপনি গিয়ে যদি বলেন আমি আনতে পারি নাই, সময় হয় নাই, তাহলে হবে না। আপনাকে সুনির্দিষ্ট কারণ দেখায় বলতে হবে বাংলাদেশের পবিত্র ঈদ একটা ধর্মীয় অনুষ্ঠান, যার কারণে এতদিন থেকে এতদিন পর্যন্ত বন্ধ থাকবে, সরকারি প্রতিষ্ঠানও বন্ধ, আমি এর জন্য এই কাগজগুলো আনতে পারি নাই, পরবর্তীতে আমি এই কাগজগুলো দিতে চাই, আপনারা যদি সম্মতি থাকেন। এই টাইপের একটা কথা বা লেখা লিখবেন, অবশ্যই এটা স্প্যানিশ ভাষায় লিখতে হবে। এখন আপনার মাথায় বাস পড়তে পারে আমি স্প্যানিশ ভাষা জানবো কেমনে, সমস্যা নাই, জানার মতো অনেক কিছু আছে, গুগল ট্রান্সলেট। পরে বলছি ইম্পর্টেন্ট নোটিশ, বলছে all certificate must be legalized by the relevant Ministry of Foreign Affairs, মুফা থেকে 6 months
6 মাসের আগে এটা করে আনতে হবে। বিফোর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস অ্যান্ড আফটারওয়ার্ডস ট্রান্সলেট ইন্টু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। কী বলছে? বলছে আপনি যে কাগজগুলো নেবেন অ্যাপ্লিকেশন সেন্টারে, সবগুলো কাগজ আপনি ফরেন অ্যাফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেটা আর কি, হ্যাঁ, মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে। আপনি কাগজগুলো নিয়ে যাবেন, অবশ্যই আপনার মূল কাগজও সাথে নিয়ে যাবেন। ওইখানে অনেক লোক আছে, তাদেরকে বললে হবে আমি অ্যাটাস্টেড করতে আসছি, তারা করে দিবে, কোনো টাকা লাগবে না। পরে বলছে হোল ফাইল, সবগুলো ফাইল A4 পেপারে নিয়ে আসবেন, ওয়ান সাইড, হ্যাঁ, প্রপারলি স্ক্যান্ড। এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে সুন্দর করে দেখেন কি ডিটেলস বলছে, বোঝার ট্রাই করেন। দেখা গেছে ভিডিও যদি কেটে কেটে দেখেন কোনো লাভ হইল না, অনেক কিছু মিসিং করে ফেলবেন। ওকে, বলছে সকল সনদপত্রে আইনকরণ সংশ্লিষ্ট বিদেশ মন্ত্রণালয় দ্বারা 6 মাসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সনদের জন্য 1 বছর করা হতে হবে, হ্যাঁ, এবং পরে সেগুলোকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হবে। আবেদনটি সঠিকভাবে স্ক্যান করা হতে পারে, এজন্য সম্পূর্ণ ফাইলটি A4 পেপারে এক পাশ হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে ফটোকপির একটি পূর্ণ সেট জমা দিতে হবে। কি বলছে বুঝছেন? বলছে আপনি 6 মাসের ভিতরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার এগুলা কি অ্যাটাস্টেড করবেন, ঠিক আছে? আর পুলিশ ক্লিয়ারেন্স সর্বোচ্চ 1 বছরের মেয়াদ থাকতে পারে। ওকে, বাট যদি 1 বছর দেয় না, আমাদেরকে 6 মাস দেয় বাঙালিরা আর কি। আর সবগুলো কাগজ, আপনি যে কাগজগুলো নেবেন সবগুলো কাগজ A4 পেপারে থাকতে হবে, 1 পৃষ্ঠায়। আছে না, এই যে যেমন আপনার ভোটার আইডি কার্ড, যেমন আপনার নাম ঠিকানা 1 পৃষ্ঠায় দিলেন, আপনার ছবি দিলেন আরেক পৃষ্ঠায়, এরকম হবে না, সব 1 পৃষ্ঠায়, বাকি আরেক পৃষ্ঠায় দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? এ হচ্ছে অবস্থা। পরে দেখেন ডকুমেন্ট শুড বি সাবমিটেড দ্য সেম অর্ডার ইন দ্য রিকোয়ারমেন্ট লিস্ট। কি বলছে? ডকুমেন্ট সাবমিট করবে দ্য সেম অর্ডার অ্যাজ ইন দিস রিকোয়ার্ড লিস্ট। ওকে, মানে বুঝেন নাই? আচ্ছা, বুঝতেছেন, সব দেখাইতেছে ইন ডিটেলস ভাই, ইন ডিটেলস, কারণ আপনি একটা জিনিস জানবেন, বুঝবেন, পরে এটা গবেষণা। নথিগুলোকে এই প্রয়োজনীয় নথির তালিকা অনুযায়ী একই ক্রমে জমা দিতে হবে, একই ক্রমে, বুঝছেন? দয়া করে লক্ষ্য করুন যে ভিসা আবেদন পর্যালোচনার সময় অতিরিক্ত নথি চাওয়া হতে পারে। কিছু ক্ষেত্রে আবেদনকারীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রার্থনা করা হতে পারে। মানে এরা বলছে, প্রথমটাই বলছে আপনার সিরিয়াল বাই দিবেন, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে আপনার ফটো, ঠিক আছে, তারপরে হচ্ছে ভিসা ফি দিতে হবে, তারপরে পাসপোর্ট, আইডি, বার্থডে, রেসিডেন্ট, এই যে স্টেপ বাই স্টেপ কাগজগুলো আসবে, ঠিক আছে? এখন ধরেন আপনি ম্যারেজ সার্টিফিকেট নাই, তাহলে আপনি জমা দিবেন কোনটা? হেলথের পরে আপনি এটা জমা দিবেন বলতে কি, উপরে রাখবেন এটা, তার নিচে রাখবেন এটা, ফাইল এই টাইপের। পরে কি বলছে দেখেন, এখানে বলছে প্লিজ নোট দ্যাট ডিউরিং দ্য এক্সামিনেশন অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল ডকুমেন্টস মে বি রিকোয়েস্ট। মানে আপনি যখন এম্বাসিতে আসবেন, অনেক সময় আপনার থেকে অতিরিক্ত কিছু কাগজ চাইতে পারে, যেমন আপনি যদি ব্যবসা করেন, হ্যাঁ, সেখানে উল্লেখ থাকে, তাহলে আপনার কাগজ চাইতে পারি, বিভিন্ন জিনিস আর কি। তো অনেক সময় চায়, অনেক সময় চায় না। অ্যাপ্লিকেশনস উইল ফলস অর আনট্রু ডকুমেন্টস উইল রিফিউজ। যদি আপনি কোনো ভুল তথ্য দেন এই কাগজগুলোর মধ্যে, তাহলে আপনার ডকুমেন্টস বাতিল হতে পারে, ঠিক আছে? বলছে স্প্যানিশ ট্রান্সলেট ফর অল সাবমিটেড ডকুমেন্টস ইন্টু রিকোয়ার্ড টু অ্যাকর্ডিংস টু দ্য প্রভিশনস অফ আর্টিকেল এতর উপর, ঠিক আছে? এটা একটু পড়ি, এইটা একটু পড়ি সুন্দর করে। কি বলছে যে সব করা নথির স্প্যানিশ ভাষা অনুবাদ প্রয়োজন, যা আইন এত অক্টোবরের ধারা অনুযায়ী স্পেনের সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত। ইংরেজি থেকে স্প্যানিশ অনুবাদটি আধিকারিক অনুবাদ হইতে হবে, দ্বারা করতে হবে, আধিকারিক। মানে স্প্যানিশ ভাষায় তো গুগলে অনেকভাবে দিতে পারে, গুগলকে তুমি বলে দিবে আধিকারিক ভাষা হতে হবে। দয়া করে লক্ষ্য করুন যে উপরোক্ত শর্তগুলো পূর্ণ করার পরে ভিসা জারি নিশ্চিত করা হয় না। পরেও এখন বুঝেন, আপনি সকল কাগজগুলো দিচ্ছেন, তারপরেও আপনাকে যে ভিসা দিবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর এবং আপনার কাগজপত্র ঠিক থাকলে। ধরুন আপনার 70% কাগজপত্র ঠিক থাকলে আর 30% আপনার ভাগ্যের উপর। পরে বলছে টু অ্যাপ্লাই ফর ভিসা, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলে ইউ মাস্ট টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কলিং, এই নাম্বারে কল দিয়ে অথবা এই নাম্বারে কল দিয়ে BLS
হ্যাঁ, স্পেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফ্রম এতটা থেকে এতটা সানডে, রবিবার থেকে বৃহস্পতিবার কল দিয়ে নিতে হবে এবং আপনি যেদিন জমা দিবেন সেদিন এখানে আসবেন। ওকে, এই হচ্ছে আপনাদের মূলত এই কাগজপত্র। তো এখন আমরা যারা বাঙালি আছি তাদের মূলত অনেক কিছু থাকতে পারে, তাই না? তো আজকের ভিডিওতে আমি লং করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরের ভিডিওতে আমি আসলে দেখাবো কিভাবে কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আইএলস বা ইংলিশ এটা সেটার কোনো কিছু নেই, আপনি কাজের জন্য যাচ্ছেন। ঠিক আছে, কাজের জন্য যাচ্ছেন, এখানে আপনার ভাষার কোনো জানার জন্য কিছু নাই। ওকে, আচ্ছা, পরের ধাপে আমরা ইন ডিটেলসে আরও আলোচনা করব।